ট্রফি সংখ্যার হিসেবে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার পর সবচেয়ে সফল স্প্যানিশ দলের নাম অ্যাথলেটিক বিলবাও। মজার ব্যাপার হলো কোনো বিদেশি খেলোয়াড় তো দূরের কথা, এই দলের জায়গা হয় না স্পেনের একটি নির্দিষ্ট অঞ্চলের বাইরের খেলোয়াড়দের। 114 বছর ধরে শুধু বাস্ক অঞ্চলের খেলোয়াড়দের নিয়েই দল গঠন করে আসছে তারা। কিন্তু কেন এই অদ্ভুত প্রথাটি অনুসরণ করে দলটি? কিভাবে প্রচলন হলো এই অলিখিত নিয়মের? চলুন জেনে নেওয়া যাক এই নীতির আদ্যোপান্ত। বাস্ক কি? বাস্ক বলতে মূলত স্পেন ও ফ্রান্সের সীমান্তবর্তী অঞ্চলে বসবাসকারী জাতিগোষ্ঠীকে বোঝানো হয়। স্পেনের বিস্কে গিপুচকো, আলাভা ও নাভারা অঞ্চল এবং ফ্রান্সের ল্যাবেউর, সোল ও লোয়ার নাভারা অঞ্চলকে সাধারণভাবে বাস্ক বলা হয়। এই অঞ্চলে প্রায় 30 লাখ মানুষের বাস এবং এদের মাতৃভাষাও বাস্ক। বাস্কদের সাথে অ্যাথলেটিক বিলবাওয়ের সম্পর্ক কি? বিলবাও শহরটি এই বাস্ক অঞ্চলেই অবস্থিত। স্পেনের উত্তরাঞ্চলের এই শহরে 1898 সালে প্রতিষ্ঠিত হয় অ্যাথলেটিক ক্লাব বা অ্যাথলেটিক বিলবাও ক্লাবটি। তবে শুরুতে কিন্তু বাস্ক অনলি প্রথাটা অনুসরণ করত না ক্লাবটি, বরং ক্লাবটা চালাতেন তরুণ বাস্কদের সাথে ব্রিটিশ কর্মচারীরা মিলেই। বিদেশি খেলোয়াড়রাও তখন খেলতেন এই দলে। 1911 সালে একটা ঘটনা ঘটে। অবৈধ বিদেশি খেলোয়াড় খেলানোর অভিযোগে অ্যাথলেটিক বিলবাওয়ের কোপা দেল রে শিরোপা কেড়ে নেওয়া হয়। পাশাপাশি ওই দশকে পৃথিবীতে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ, যে কারণে বিদেশি খেলোয়াড়রা নিজেদের দেশে ফিরে যেতে থাকেন। তখনই ক্লাব কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় শুধু নিজেদের খেলোয়াড় খেলানোর। বিলবাওয়ের সর্বশেষ বিদেশি খেলোয়াড় ছিলেন অ্যান্ড্রু ভেইজ। সমারসেটে জন্মগ্রহণ করা এই স্ট্রাইকার বিলবাওয়ের হয়ে শেষবারের মতো মাঠে নেমেছিলেন 1911 সালের এপ্রিলে লন্ডনের সিভিল সার্ভিস এফসির বিপক্ষে এক প্রীতি ম্যাচে। এরপর থেকেই অ্যাথলেটিক বিলবাও ক্লাবের সুযোগ পাওয়ার পূর্ব শর্ত হয়ে দাঁড়ায় বাস্ক অঞ্চলে জন্মগ্রহণ করা অথবা বেড়ে ওঠা। বাস্ক নীতির পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন। একেবারে শুরুতে এই অলিখিত নিয়মের আওতায় ছিলেন শুধু স্পেনের বিস্কে অঞ্চলের খেলোয়াড়রা। এরপর 70-এর দশকে অপারেশন রেতের্নো নামক নীতির আওতায় পুরো বাস্ক অঞ্চলের খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা হয়। কয়েক বছর পরে বাস্কের বাইরে জন্ম কিন্তু বাস্ক অঞ্চলে বেড়ে উঠেছেন এমন খেলোয়াড়দেরও এই নীতির আওতায় আনা হয়। এই নীতি কি বিলবাওয়ের সাফল্যের অন্তরায়? আগেই বলা হয়েছে, স্প্যানিশ দলগুলোর মধ্যে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনাকে আলাদা বন্ধনীতে রাখলে বাকি দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ট্রফি জিতেছে বিলবাওই। তবে 1984 সালের পর কোনো লিগ শিরোপা জেতেনি দলটা, আর এই সময়ে শিরোপা বলতে জিতেছে সুপার কোপা আর কোপা দেল রে। গত কয়েক বছরে কয়েকটা ফাইনালেও হেরেছে তারা। সব মিলিয়ে খালি চোখে এই বাস্ক নীতিকে বিলবাওয়ের সাফল্যের অন্তরায় বলা যেতেই পারে, কিন্তু এটাও মনে রাখতে হবে এই নীতিটাই বিলবাওকে পৃথক করেছে অন্য সব ক্লাব থেকে। তাই এই সাময়িক সাফল্য খরাতেও আপত্তি নেই বিলবাও সমর্থকদের। সাফল্যের চেয়ে এই নীতিতে অটল থাকাটাই বেশি জরুরি তাদের জন্য। বিলবাওয়ের এই নীতিতে কি স্পেনের কোনো উপকার হয়েছে? এই বাস্ক নীতির ফলে বাস্ক অঞ্চল থেকে বেশ কিছু ফুটবলার উঠে এসেছেন, ফলে আখেরে লাভটা হয়েছে স্প্যানিশ ফুটবলেরই। বাস্ক না হয়েও বাস্ক অঞ্চলে বেড়ে ওঠার কারণে আর্নেস্তো ভালভার্দে, লুইস দে লা ফুয়েন্তে, আইমেরিক লাপোর্তেরা খেলছেন বিলবাওতে। এদের মধ্যে দে লা ফুয়েন্তে স্পেন জাতীয় দলের বর্তমান ম্যানেজার, আর লাপোর্তে নিয়মিতই খেলছেন জাতীয় দলে। ওদিকে ভালভার্দে কোচিং করাচ্ছেন বিলবাওকে। এর পাশাপাশি তেলমো জারা, আরিজ আদুরিজ, ফার্নান্দো লরেন্তো, কেপা, আরিজা বালাগার মতো খেলোয়াড়রাও সুযোগ পেয়েছেন নিজেদের মেলে ধরার। এমন নীতি কি অন্য কোনো দল অনুসরণ করে? একই নীতি অনুসরণ করত বাস্ক অঞ্চলের আরেকটি ক্লাব রিয়াল সোসিয়েদাদ। যদিও এর কারণ ছিল ভিন্ন। অর্থনৈতিক দুরবস্থার কারণে প্রায় 30 বছর বাস্ক অঞ্চলের বাইরের কোনো খেলোয়াড়কে দলে টানেনি তারা। এই নীতির অবসান ঘটে 1989 সালে লিভারপুল থেকে আইরিশ স্ট্রাইকার জন অলব্রিজকে স্বাক্ষর করানোর মাধ্যমে। তবে এরপরও 2002 সাল পর্যন্ত কোনো নন বাস্ক স্প্যানিশ খেলোয়াড়কে দলে ভেড়াতো না সোসিয়েদাদ। এই মুহূর্তে দলের অবস্থাটা ভিন্ন। তাকেফুসা কুবো, হামারি ত্রাওরে, উমার সাদিকদের মতো ভিনদেশি খেলোয়াড়দের নিয়ে দল সাজিয়েছে সোসিয়েদাদ। তবে রিয়াল সোসিয়েদাদ এই নীতি থেকে সরে গেলেও অ্যাথলেটিক বিলবাও এখনও অটল রয়েছে। আর যেহেতু বাস্কদের আঞ্চলিক গৌরবের সাথে মিশে গেছে এই অলিখিত নিয়মটা,
সম্ভবত আরো অনেকগুলো বছর চলবে এভাবেই।